আমার ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে। বাংলায় একটা কথা আছে, সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায়, আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি নয় এমন সিদ্ধান্ত নিয়ে বৈঠক ত্যাগ করছেন ভারতের আর্মি জেনারেলরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত ভারত নিতে গেলে হাজারবার ভাবে। এটার কারণ কি? বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্তভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসিবাদ, সেই আওয়ামী লীগ। ফেসিবাদকে 5 তারিখে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে। 5 তারিখে তাড়ানোর পরেও ফেসিবাদের দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গিয়েছে। তারা কয়েকটি প্ল্যানে কাজ করতেছে বাংলাদেশে এই মুহূর্তে। তারা যেটাকে মনে করছে যে এই মুহূর্তে করা দরকার সেটাকেই তারা এখন করছে। যেমন তারা জানে যে শেখ হাসিনা যেহেতু 5 তারিখে আওয়ামী লীগের সবাইকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে, আপাতত খুব শর্ট সময়ের মধ্যে তারা বাংলাদেশে কামব্যাক করতে পারবে না। সে কারণে তারা ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। অবাক হচ্ছেন? ইটস ট্রু। মুখ ফসকে বিএনপি বলে ফেলেছে, আমরা বিএনপিকে এবার আর কোন ছাড় দিব না। আপনি স্বীকার করেন আর নাই করেন, অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের কিন্তু সমাজে একটা ব্যাপক ভূমিকা রয়েছে। যে কোনো জনমত তৈরি অথবা নষ্ট দুইটাই এই অনলাইন ইনফ্লুয়েন্সাররা করতে পারে, যার কারণে আজকের দিনে এসে রাজনীতির মাঠে বড় ধরনের ইফেক্ট ফেলেন অনলাইন ইনফ্লুয়েন্সাররা। আর বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিবেশ আছে বা বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছিল, সেখানে 5ই আগস্ট ঘটানো বলেন বা এর পরবর্তী সময় রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে অথবা এবার ফাইনালি জামাতকে কোণঠাসা করার জন্য যে কি বলে যে আপনার একে একে তর্ক বিতর্ক দ্বন্দ্ব অনলাইন ইনফ্লুয়েন্সার বনাম রাজনীতিবিদদের মধ্যে ফাইনালি জামাতকে সাংঘাতিক ক্লিয়ার যেভাবে ধরছেন, আমার ধারণা জামাতের মধ্যে আজকের এই এপিসোড জানার পরে জামাত ভেঙে যাবে। অলরেডি নানান বক্তব্য তিনি দিয়েছেন, জামাতের তথ্য এত সহজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে। বাংলায় একটা কথা আছে, সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায়, আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায়। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই দুঃসময় চলছে বিভিন্ন কারণে। একটা কারণ প্রধান এবং অন্যতম, যারা দলের খুব বড় বড় পদটিতে অথবা লোকাল এরিয়াতে বড় বড় পদগুলো হোল্ড করতেন, তারা রাজনৈতিকভাবে একদিকে টার্গেট হচ্ছেন, অপরদিকে আইনেও বিভিন্ন ধরনের ঝামেলা জড়িয়ে যাচ্ছেন। এই অবস্থায় কেউ ইচ্ছায়, কেউ আবার অনিচ্ছায়, কেউ বা কৌশলে নিজের দল পরিবর্তন করছেন, যেমনটা আমরা এর আগে বিএনপি এবং জামাতকে দেখেছি। তবে এই খেলায় জামাত একটু বেশি এগিয়ে ছিল। যাই হোক, এখন আওয়ামী লীগেরও সেই সময় আসছে, নেতারাও নানান কৌশল নিচ্ছেন, নাকি অন্তর থেকে আসলে অপছন্দ করছেন। আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার। সকালে পিঞ্জুরি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে তিনি বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত যেই একটা বসার জন্য আমরা ঘাটলা বলি বা ছাউনি বলা হয়, সেই ছাউনির উপরে দীর্ঘদিন যাবৎ তিনি নৌকার সমর্থক হিসেবে নৌকার একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন, আর এরপর আজকে সেই প্রতিকৃতিটি ভেঙে দিয়েছেন। এই ঘটনার পর উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে, কারণ প্রায় দীর্ঘ 30 বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন এই আবু সাইদ শিকদার। তিনি কয়েক বছর আগে তার বাড়ির সামনের পুকুর পাড়ে বসার ছাউনির উপরে এই দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি তৈরি করেন। হঠাৎ করে আজকে সকালবেলা তিনি এটি ভেঙে ফেলেন। আর আওয়ামী লীগ নেতারা বলছেন যে তার কি বলা হয় যে এখানে বিভিন্ন সময়ে তার মামা ছিল প্রয়াত ধর্মমন্ত্রী, তারপর হচ্ছে নৌকার প্রভাব নিয়ে তিনি দীর্ঘদিন এখানে ভালোই পয়সাটা শো কামাইছেন, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দুঃসময় নিজের পিঠ বাঁচাতেই হয়তোবা এমন কর্মকাণ্ড করেছেন। বাট আবু সাইদ শিকদার তিনি বলছেন যে এই কথা, যার দল করি মানে শেখ হাসিনা, তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে, আদর্শ বঞ্চিত হয়েছে তাই পালিয়েছে, ওই দল আমি আর করব না, সে আসলেও আওয়ামী লীগ আর করব না, তাই নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছি। এখন এই কথা গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন। এর পেছনে কোনো হুমকি ধামকি অথবা লোকালি কোনো হয়রানি অথবা আইনি কোনো ঝামেলা
এগুলো তিনি আসলে কোনো রকম এখানে মন্তব্য করেনি। তার মানে তিনি যে কাজটা করেছেন তিনি স্বেচ্ছায় করেছেন। আর তার এই কাজ দেখে ওই যে বাংলা প্রবাদ বাক্যটা আবারও প্রমাণিত হয় যে সুসময় অনেকে তো বন্ধু হতে চায়। দীর্ঘ লম্বা সময় বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অনেকেই বিলিয়নস অফ টাকার মালিক হয়ে গেছেন, আবার অনেকে মামলা খাইয়া এলাকা এবং দেশও ছেড়েছেন আওয়ামী লীগেরই। কেন? হাইব্রিডদের দৌরাত্মে প্রকৃত আওয়ামী লীগ যারা ভালো মানুষ ছিল তারা কোথাও পদ পদবি পায়নি। চোরটা হাইব্রিডরা যখন বিভিন্ন জায়গায় কমিটি থেকে শুরু করে স্বজনপ্রীতির ডালপালা গজায় গেছিল, তখন আওয়ামী লীগ তার অস্তিত্ব বা শিকড়ের যে মানুষগুলো সেই মানুষগুলোকে অবমূল্যায়ন করেছে। আর এখন শুধু বিদেশ থেকে বসে সেই রুট লেভেলের বা গ্রাস লেভেলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন শেখ হাসিনা। বাট এই মুহূর্তে এই আবু সাইদ শিকদার যে কর্মকাণ্ড করেছে, এটা কেন করেছে? আমার ধারণা ওই একটাই, এর আগেও বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই ধরনের ঝামেলা মব জাস্টিস দৃশ্যপটও কিন্তু হয় নাই। বাড়িঘরে লুটপাট আগুন এগুলো কিন্তু এতটা হয় নাই এইবার যতটা হয়েছে। অনেকে ভয়ে আতঙ্কে আছে যারাই বড় বড় পদগুলোতে বসে আছেন যে কোন সময় আমি একটা বাটে পড়ে যাই, ঠিক আছে। আর যে পরিস্থিতি আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসবে, রাজনীতি তো আসলে ভাই পরিবর্তনশীল। ধরেন যদি কখনো আসে মিনিমাম 7 বছর, একদম চোখ দিয়া লিখিত ফালাই রাখেন। কেউ 40, 20, 30 বলছেন, বাট আমার ক্যালকুলেশন বলছে মিনিমাম 7 বছর। কেন? বাংলাদেশের জনগণ কোনো একটা দলকে ক্ষমতায় বসালে ওই দলের নেতাকর্মীরা মাশাল্লাহ এতটাই জনসেবা করেন যে মানুষ খুশিতে এত সেবার নিতে চায় না, আর দিও না, পেট ভরে গেছে। তখন তারা ভাবে যে আগের যে দলটা ছিল ওদেরকে, কারণ ক্ষমতার মূল ভাগিদার বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এর বাইরে কোনো দল ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। নির্ভর করবে বিএনপির উপর। অলরেডি বিএনপির বিভিন্ন ট্রেইলার নেগেটিভিটি কিন্তু ক্রিয়েট করে ফেলেছে, বাট ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে। আর ক্ষমতায় যাওয়ার পরে এই ট্রেইলার যদি চলমান থাকে তাহলে এই দেশের মানুষ ফেসিস্ট ভুইলা আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়া বসবে। এটাই কিন্তু ইতিহাস পরিক্রমায় আমরা দেখেছি। বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্তভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসিবাদ সেই আওয়ামী লীগ। ফেসিবাদকে 5 তারিখে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে। 5 তারিখে তাড়ানোর পরেও ফেসিবাদের দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গিয়েছে। তারা কয়েকটি প্ল্যানে কাজ করতেছে বাংলাদেশে এই মুহূর্তে। তারা যেটাকে মনে করছে যে এই মুহূর্তে করা দরকার সেটাকেই তারা এখন করছে। যেমন তারা জানে যে শেখ হাসিনা যেহেতু 5 তারিখে আওয়ামী লীগের সবাইকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে, আপাতত খুব শর্ট সময়ের মধ্যে তারা বাংলাদেশে কামব্যাক করতে পারবে না। সে কারণে তারা ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যারা জনপ্রিয় দল রয়েছে বা আগামীর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সম্ভাবনা রয়েছে, ওই সকল রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করো এবং ওই সকল রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে বিতর্কিত করে দাও। যাকে যেটা দিয়ে সম্ভব তাকে সেটা দিয়ে করে দাও। এমনকি কিছু কিছু ব্যক্তিবিশেষ ওই দলের মধ্যে সেট করে দেওয়া হয়েছে যাতে তারা এমনভাবে এমন কিছু কথা বা বক্তব্য দিবে যে বক্তব্যগুলোতে আপনি ব্যথিত হবেন, আশাহত হবেন এবং মাস্টার প্ল্যান যারা করছে তারা এখান থেকে তাদের স্বার্থ উদ্ধার করবে। তো চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে এখন বাংলাদেশের দুটি বৃহত্তর দল বিএনপি এবং জামাতে ইসলামী। আমার অ্যানালাইসিস বলে বাংলাদেশের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ করতে চাইলে এই দুটি রাজনৈতিক দল সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই সম্পৃক্ত ছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে টিকিয়ে রাখা এখন দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্ব। এই দলগুলো যদি টিকে না থাকে তাহলে এই আওয়ামী লীগই মূলত এখান থেকে বেনিফিট ভোগ করবে এবং তারা সে কারণেই উঠে পড়ে লেগেছে। তাহলে তাদের মাস্টার প্ল্যান কি? মাস্টার প্ল্যানের একটা অংশ হচ্ছে একদিকে এই দলগুলোর মধ্যে 2-1 জন এজেন্ট ঢুকিয়ে দেবে। দ্বিতীয় কাজ হচ্ছে বাহির থেকে তারা এমন কিছু প্রোপাগান্ডা চালাবে যেই প্রোপাগান্ডার মধ্যে এই দলগুলোর সম্পর্কে কুৎসিত ধারণা তৈরি করবে জনগণের কাছে এবং জনগণের কাছে সেটা প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগকে ভালো করে দিবে চারিত্রিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, বিভিন্ন জায়গায়, রাজনৈতিক জায়গা থেকে, নিরাপত্তার দিক থেকে বিভিন্ন বিশ্লেষণ করে মূলত আওয়ামী লীগকেই তারা পুনর্বাসন করার জন্য মাঠে নেমেছে। সহজ বাক্যটা হচ্ছে এরকম: আপনার ভাই একটু অন্যায় করছে, আপনার কাছে অপছন্দনীয়, আপনি এটা নিয়ে মাইকিং করে দিলেন, পাশের বাসার লোকটা আপনার বাসায় এসে বসে গেল এবং আপনার ভাইকে আপনি হারিয়ে ফেললেন। বাংলাদেশের আমরা দোষে গুণে মানুষ, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না যে পূর্ণাঙ্গ সে ভালো মানুষ, পূর্ণাঙ্গ সে নেতা, পূর্ণাঙ্গ তারই আদর্শে পৃথিবী চলবে না, এমনটা না। আমরা সবারই সংস্কার দরকার। বিএনপি একটি বৃহত্তর দল, অনেক বড় সংগঠনের অনেক বড় সমস্যা যেমন থাকে, অনেক বড় সম্ভাবনাও থাকে। বাংলাদেশের জনগণ এই দলটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আবার এই দলের সমস্যা হলে সেটারও সমালোচনা করতে পছন্দ করে। জামাত ইসলামী বাংলাদেশের আপকামিং সর্বোচ্চ সর্ববৃহৎ একটি দলের বড় দল, যারা ইতিমধ্যেই বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টিতে রূপান্তরিত হয়েছে। ভোটের ময়দানে দেখা যাবে যে কার কি অবস্থান হয়। সেই জায়গায় জামাত ইসলামের মতো দলকেও বিতর্কিত করার জন্য মাঠে নেমেছে একটি গোষ্ঠী। মূলত এরা চায়টা কি তাহলে? আপনাকে বিতর্ক করে দিল, আমাকে বিতর্কিত করে দিল, আরেকজনকে বিতর্কিত করে লাভটা কোন জায়গায়? আমার কি উপকারটা হচ্ছে রাষ্ট্রের? আমরা 16 বছর পর্যন্ত ফেসিবাদ বিরোধী লড়াই করেছি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য না, আওয়ামী লীগকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই দেশের রাজনীতিতে অবদান রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির হয়ে, দেশের হয়ে, মানুষের হয়ে এখনো ঐক্যের প্রতীক হিসেবে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সম্মানের আছেন। এই বাংলাদেশে নতুন করে যত ধরনের সমস্যা তৈরি হবে, এই সমস্যাগুলোকে মেকআপ করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষের পাশে দরকার ঐক্যের প্রতীক হিসেবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ করেছে। 2013 সালে তাদের নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফাঁসির কাস্টে অন্যায় করে ঝুলিয়ে দেওয়ার পরে আজ অবধি পর্যন্ত
এই দলটি বাংলাদেশের জন্য লড়াই করছে এখন কেউ কেউ অনেক সৃষ্টির জন্য। এই দলটাকে এখন রাজাকার ট্যাগ লাগানোর, যুদ্ধ অপরাধী ট্যাগ লাগানোর, মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ লাগানোর, আমিরে জামাতকে নিয়ে কুৎসিত মন্তব্য করার মধ্য দিয়ে আদতে কি বাংলাদেশের কোনো কল্যাণ হবে নাকি হবে না? মূল চেতনাটা আপনার সঠিক রাখতে হবে যে আমার আসলে গেমটা কি, আমার আসলে গোলটা কি, আমি আসলে কি চাই। আমি কি বাংলাদেশে প্রতিদিন অস্থিরতা চাই? আমি কি প্রতিদিন বাংলাদেশের মারামারি কাটাকাটি চাই? আমি কি প্রতিদিনই একটার পিছনে একজনের পিছনে আরেকজনকে গুতাগুতিতে লাগাইতে চাই? আমি কি গৃহযুদ্ধ চাই? একটা শান্ত শিষ্ট বাংলাদেশকে যদি সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ পালন করতে হবে। আমি দেখছি হ্যাঁ কিছু অন্যায় যেটা হচ্ছে হবে, সমালোচনা হতেই পারে। বিএনপির অনেক জায়গায় যে সকল অসংলগ্ন কার্যক্রম হয়েছে সমালোচনা হয়েছে, তারা বহিষ্কার করেছে, ফাইন। কিন্তু সমালোচনার মাত্রা থাকতে হবে। মাত্রাটা এমন জায়গায় না যায় যে সমালোচনা করতে করতে আমি এমনভাবে তাকে ডুবাবো যে আওয়ামী লীগকে ডুবিয়েছি দেখিসনি, এখন তোদেরকেও ডুবাবো। তার মানে আমার কাজই হচ্ছে একজনকে ডুবানো। এটা আসলে সৌন্দর্যতা না। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের শিষ্টাচারের কোনো মিল আপনি পাবেন না। আওয়ামী লীগ এক জিনিস, বিএনপি জামাত চরমনায় অন্য দল আর এক জিনিস। এখন এই দলগুলোর মধ্যেও ভালো মন্দ থাকতে পারে, অবশ্যই সেটা থাকবে। সেজন্যই তো আমরা নির্বাচনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে চাই যে বাংলার মানুষ কার দিকে কিভাবে কাকে কতটুকু পছন্দ করে, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি পরিকল্পিত উপায়ে সকাল সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডায় নামেন, জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডায় নামেন, আমি মনে করি এটা কোনো সুস্থ ধারার রাজনীতি হবে না, বরং এটা একটা অসুস্থ রাজনীতির পরিচয় বহন করবে। বাংলাদেশে সহজেই জনপ্রিয় পাওয়ার কিছু টিপস আছে, বাট সেই টিপসগুলো ব্যবহার করে জাতিকে ক্ষতিগ্রস্ত করা যায় না। এটা কোনো বিবেকবান মানুষ করতে পারে না। আজকের এই ক্রাইসিসে এখন প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ ওই পুরানই আস্থা রাখছে। পুরান বলতে আমি বুঝাচ্ছি ওই বিএনপি জামাত অন্য যে সকল পুরাতন দল আছে তাদেরকেই বুঝাচ্ছি। অনেক লম্ফজম্প হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন, সম্ভব না। মানুষ যাদের সাথে সম্পৃক্ত তাদেরকে বিতর্কিত করে আপনি এদেশের কোনো পরিবর্তন করতে পারবেন না। বরং এই দলগুলোর পজিটিভ দিকগুলো জাতির কাছে উপস্থাপন করে, বিএনপি জামাতের ভালো গুণগুলো জাতির কাছে প্রকাশ করে, তাদেরকে মাঝে মাঝে কিছু সতর্কতা অবলম্বন করার জন্য কিছু বক্তব্য পজিটিভ ওয়েতে দিয়ে দেশ রক্ষার জন্য তাদেরকে যদি ঐক্যবদ্ধ রাখা যায়, দেশ গঠনে যদি তাদের অবদানকে কাজে লাগানো যায়, সেটা হবে নৈতিকতার মূল মানদণ্ড। কিন্তু আমরা যদি কোনো ব্যক্তি বিশেষকে আমরা মনে করি সে চরমভাবে দেশের ক্ষতি করছে, জাতির ক্ষতি করছে, আপনি সেটাকে অবশ্যই সামনে এনে সেটার উইথ প্রপার এভিডেন্স আপনি জাতিকে জানাতে পারেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক মহাপরিকল্পনা, বিদেশি কোনো এজেন্ডা, গোয়েন্দা সংস্থার কোনো কাজ, যে কোনো কাজই হোক না কেন, যে কোনো উপায়ে এই 5 তারিখের পরে দেখছি আবার এদেরকেই চরমভাবে বিতর্কিত করার জন্য একদল মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে, আদা জল খেয়ে লেগেছে। আজকে যে জামাতের পক্ষে বলছে আরেকজন একই দিনে জামাতের বিপক্ষে বলছে, আজকে যে জামাতের বিপক্ষে বলছে আরেকদিন আরেকজন জামাতের পক্ষে বলছে, আজকে বিএনপির বিপক্ষে এনি বলছে আরেকদিন উনি বিএনপির পক্ষে বলছে। এই পক্ষে বিপক্ষে করতে করতে প্রতিটা দিন জনগণের সাথে ধোঁকাবাজি চলছে। এগুলা মূলত বাস্তবতা এবং বাস্তব ধর্মী কোনো আলোচনা হতে পারে না। বাস্তবতা হবে আজকের মানুষের মূল সমস্যাটা কোথায় আমাদের দেশে। আমরা যখন কাউকে নিয়ে অসৎভাবে অশ্লীলভাবে কথা বলছি তখন সেই ব্যক্তি আর আমার ব্যক্তির মধ্যে পার্থক্যটা খুঁজে দেখা উচিত। যেমন আমি কেন ব্যথিত হচ্ছি, ডাক্তার শফিকুর রহমান সাহেব একজন সজ্জন ব্যক্তি, হিন্দুদের বাড়িতে যায়, মুসলমানদের দরবারে যাচ্ছে, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে, সাহায্য চাচ্ছে, ঐক্যের জন্য চেষ্টা করে যাচ্ছে, চরমনায় যাচ্ছে। আপনি ভালো দিকগুলো প্রচার করতে পারতেন, না করে না জানা মিথ্যা বানোয়াট, আমি বলবো একদম, এটা কিভাবে বলবো, এটা চরমভাবে মিথ্যাচার যদি কারো বিরুদ্ধে হয়। আপনি কেন তাকে বলেন যে লিঙ্ক টিঙ্ক আছে নাকি? কি ভাষা এগুলো? একটা জামাত গত 16 বছর যে জুলুমের শিকার ছিল সেই সংগঠনকে আপনি বলছেন যে যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী, এবং তাদের সাথে আবার আবরার ফাহাদের হত্যা সব মিলিয়ে আপনি বলার চেষ্টা করছেন যে এই দেশের কেউ জামাতের কারণে ইসলাম পালন করতে পারে না। হইলো এটা কোনো কথা? তাহলে এতদিন আপনি যে জামাতের ফলোয়ার নিয়ে ফ্যান ফলোয়ার্সদেরকে মিথ্যাচার করে তাদেরকে বিভ্রান্ত করলেন, তাহলে আপনার কোন বিশ্বাসের উপরে কথা বলেছেন? আমার যদি ফাঁসিও হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বলবো যে জামাতের মানুষের উপরে যা করা হয়েছে এটা জুলুম। 1971-এ তাদের কোনো ধরনের অপরাধ ছিল না, মিথ্যাচার করে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো। আপনি এমনি এমনি বলে দিলেন, একটা দলকে বলে দিলেন 90% খারাপ 10% ভালো, এটা কোনো কথা? 40% খারাপ হইতে পারে, 30% 20% হইতে পারে, বিএনপির 90% খারাপ, তাহলে আপনি কাকে আনতে চান? বিএনপির 90% যদি খারাপ হয় তাহলে তার মানে কি আওয়ামী লীগে আসতে হবে? এই তো আপনাদের ধ্যান ধারণা, কথাবার্তা। তার মানে আপনাদেরকে কেউ না কেউ চালায়, পিছন থেকে গুটি নাড়াচ্ছে। এই শব্দ চয়নগুলোর মধ্য থেকেই প্রমাণিত হয় যে আসলে কাকে আপনি চান। একদিন সরকারের বিরুদ্ধে, একদিন ইউনূস সাহেবকে বুইরা খাটাস, একদিন অমুককে তমুক হিসেবে গালি দেওয়া, একদিন সেনাবাহিনী, একদিন আপনার রাষ্ট্র ভবন, একদিন বাংলাদেশ, প্রতিটা দিন যদি আমাদেরকে এরকম সময় নষ্ট করতে হয়, দেশটা নেবেন কোথায়? এই দেশ গঠন করতে হলে রাজনীতিবিদদেরকে লাগবে। মনে রাখবেন, যারা ষড়যন্ত্র করে সবার আগে প্রথম কাজ কি জানেন? রাজনীতিবিদদের চরিত্র হনন করা। এটা বাংলাদেশের কালচারে রূপান্তরিত হয়েছে। মামুনুল সাহেবকে যখন আটকাতে পারে নাই, কি দিয়ে আটকিয়েছে? ওই চরিত্রে আঘাত করে তারপরে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে নিয়েছে। অথচ এই দেশের পরিমণিরা জামিন পায়, মেঘনারা আপনার লাইভ করে, এটা করে সেটা করে, অ্যাম্বাসেডারের সাথে সম্পর্ক করে, কিচ্ছু আসে যায় না। আর মামুনুল সাহেবের বৈধ স্ত্রীকে পর্যন্ত ব্ল্যাকমেইলিং করে তারপরে জাতির কাছে কিভাবে উপস্থাপন করেছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।